নমস্কার। আমাদের আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের প্রতিহিংসা। এই কাহিনী এতদিন কাউকে বলিনি। জানতাম বড়দের বলে লাভ নেই, তারা একটি বর্ণও বিশ্বাস করবে না। সবকিছু তারা যুক্তির কোষ্ঠী পাথরে যাচাই করতে চায়। কিন্তু পৃথিবীতে এমন অনেক ঘটনা অনেক সময় ঘটে যেগুলো যুক্তি নির্ভর নয়, তাদের ব্যাখ্যা করা সম্ভব হয় না। চোখ কান বুঝে খালি বিশ্বাস করে যেতে হয়। তাই আমরা বলি অলৌকিক ঘটনা, কারণ পৃথিবীতে সচরাচর যা ঘটতে পারে সেই মাপকাঠিতে এ কাহিনী বিচার চলে না। এমনই এক অলৌকিক ঘটনা আমার জীবনে ঘটেছিল। কাজকর্মের অবকাশে যে কাহিনী মনে পড়লে এখনো চমকে উঠি। মাঝরাতে স্বপ্নের মধ্যে দিয়ে দেখি মাঝে মাঝে তারই ছায়া। ঘুম ভেঙে বিছানার উপর বসে থাকি। রাতটুকু আতঙ্কগ্রস্ত হয়ে কাটাতে হয়। আজ থেকে প্রায় ৩৬ বছর আগেকার কথা। আমি তখন লোচনপুর হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র। এক ইতিহাস ছাড়া অন্য সব বিষয়গুলোই মোটামুটি ভালোই ছিলাম। অঙ্কে বিশেষ ভালো। অনেক চেষ্টা করেও ইতিহাসের সাল তারিখগুলো কিছুতেই কণ্ঠস্থ করতে পারতাম না। মোগল আর পাঠান বাদশাহের নামগুলো গোলমাল হয়ে যেত। সতীদাহ প্রথা রোধ করা বেঞ্চিং না ডালহৌসিকার অক্ষয় কীর্তি, সেটা মাথা চুলকে চুল উঠিয়ে ফেললেও মনে রাখতে পারতাম না। ফলে ইতিহাসের পরীক্ষা দিন আমার অবস্থা রীতিমতো সঙ্গীন হয়ে দাঁড়াতো। বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে যতগুলো মন্দির পড়তো সবগুলোতে মাথা ঠেকাতাম। রাস্তার দুপাশের বড় সাইজের পাথরের নুড়িও বাদ দিতাম না। আমার সঙ্গে পড়তো পশুপতি সামন্ত, ইয়া জাত্রেল চেহারা, অমাবস্যাকেও হার মানানো গায়ের রঙে। ছেলেবেলায় মা বাবা দুজনেই মারা গিয়েছিল। থাকতো দূর সম্পর্কের এক পিসির কাছে, যেখানে তার লাঞ্ছনা গঞ্জনার অন্ত ছিল না। এই পশুপতি অন্য সব বিষয় জুত করতে পারত না, কিন্তু ইতিহাসে একেবারে নামকরা ছাত্র। ইতিহাসের শিক্ষক নিবারণ বাবু পর্যন্ত তার উত্তর লেখার তারিফ না করে পারতেন না। আমরা যখন এক পানিপথের যুদ্ধেই আদমরা হবার উপক্রম হয়েছি, তখন পশুপতি সমস্ত প্রশ্নপত্রের উত্তর দিয়ে পরীক্ষার হল থেকে বেরিয়ে যেত। কিন্তু অঙ্কে পশুপতি সামন্তের অবস্থা কাহিল। সোজা সোজা অঙ্কগুলো কষতেও সে হিমশিম খেয়ে যেত। একটা বানর চর্বি মাখানো বাঁশে ঘন্টায় 2 ফিট উঠছে আর নামছে 1 ফিট। 22 ফিট বাঁশের আগায় উঠতে তার কত দেরি হবে? এমন একটা নিরীহ প্রশ্নের পশুপতি এমন মুখটা করে বসে থাকতো, মনে হতো তার অবস্থা ওই বানরটার চেয়েও মারাত্মক। গরমের ছুটিতে সকাল থেকে রাত পর্যন্ত পশুপতি অঙ্কের পর অঙ্ক কষে গেছে। গোটা 6 খাতা শেষ, কিন্তু তাতেও বিশেষ সুবিধা করতে পারতো না। বেচারি নিজেই বলতো, আমার দ্বারা হবে না ভাই, অঙ্কটা কিছুতেই আমার মাথায় ঢুকবে না। আমাদের আমলে প্রাইভেট টিউটর রাখার এত রেওয়াজ ছিল না। তবু আমরা পশুপতিকে বলেছিলাম, একটা ভালো দেখে অঙ্কের মাস্টার বাড়িতে রেখে দে বরং। পশুপতি কোনো উত্তর দেয়নি, ছলছল চোখে আমাদের দিকে চেয়েছিল। তার মনের ব্যথাটা বুঝতে আমাদের অসুবিধা হয়নি। পিসি কোনো রকমে বাড়িতে ঠাঁই দিয়েছে। দুবেলা দুমুঠো ভাত আর সাধারণ জামা কাপড়ের বদলে তাকে দিয়ে রাজ্যের কাজ করিয়ে নেয়। ছুটির দিন আমরা দেখেছি পশুপতি বসে বসে বেড়া বাঁধছে। এরপর প্রাইভেট টিউটরের বাড়তি খরচের কথা বললে পিসি তাকে তাড়িয়েই দেবে। মনে মনে আমি কিন্তু পশুপতিকে হিংসাই করতাম, কারণ যে ইতিহাসের লবণাক্ত সমুদ্রে আমি হাবুডুবু খাই, কুল পাই না, সেই ইতিহাসেই পশুপতি অবলীলাক্রমে প্রথম হয়, রেকর্ড নাম্বার পায়। ইতিহাসের যে তারিখগুলো আমার কাছে শুলের খোঁচার সামিল, সেই সব সন তারিখগুলো পশুপতি এমন ভাবে আউড়ে যায় যেন অতি সাধারণ ব্যাপার। আর একটা কারণও ছিল, আমি আশা করেছিলাম পশুপতি আমায় অনুরোধ করবে, আমি অঙ্কে ভালো, মাঝে মাঝে তাকে যাতে অঙ্কের ব্যাপারে সাহায্য করতে পারি। কিন্তু পশুপতি এই বিষয়ে কোনো দিন একটি কথাও বলেনি। অনুরোধ তো দূরের কথা। আমরা ক্লাসে সব শুধু 48 জন ছেলে, তার মধ্যে টেস্টে পাশ করলাম 40 জন, পশুপতিও একজন। অঙ্কে সে পাশ করেনি, কিন্তু হেডমাস্টারের হাতে পায়ে ধরে ফাইনালে বসার অনুমতি পেল। প্রতিশ্রুতি দিল মাঝখানের সময়টা সব ছেড়ে শুধু অঙ্ক কষবে। আমার অবস্থা ঠিক বিপরীত। ইতিহাসে ফেল করলাম না বটে, তবে কোনো রকমে কান ঘেঁষে বেরিয়ে গেলাম। একেবারে টলমল অবস্থা। আমিও ঠিক করলাম ছুটির বেশি সময়টুকু ইতিহাসেই নিয়োজিত করব।
প্রবেশিকা পরীক্ষা হতো শহরে, বিবিগঞ্জে, আমাদের গ্রাম থেকে 4 মাইল দূরে। বাবার এক আলাপি উকিল ছিল সেই শহরে। আমি পরীক্ষার আগের দিন সেখানে গিয়ে উঠলাম। ক্লাসের অন্য ছেলেরা কে কোথায় উঠেছিল খোঁজ রাখিনি, তখন খোঁজ রাখবার মতো মনের অবস্থাও নয়। পরীক্ষার হলে সকলের সঙ্গে দেখা হলো। ইংরাজি বাংলা দুটো পরীক্ষা নির্বিবাদে শেষ হলো। পশুপতির সিট পড়েছে ঠিক আমার সিটের পিছনে। তৃতীয় দিন অঙ্ক। হলে ঢুকবার মুখেই পশুপতির সঙ্গে দেখা হয়ে গেল, একেবারে সামনাসামনি। কপালে আধুলি সাইজের সিঁদুরের টিপ, পকেট বোঝাই ফুল আর বেলপাতা। এত রকম অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়েও পশুপতি মুখে নির্ভীক ভাব ফোটাতে পারেনি। দুটি চোখে আসন্ন বিপদের ছায়া। পরীক্ষা আরম্ভ হলো। 4টি অঙ্ক শেষ করে 5 নম্বর অঙ্কটি শুরু করেছি, হঠাৎ চেয়ারটা নড়ে উঠল। পিছনে পশুপতি। ভাবলাম পা সরাতে গিয়ে চেয়ারে হয়তো লেগে গিয়েছে। আবার পরীক্ষার খাতায় মনোনিবেশ করলাম। আবার নড়ে উঠল চেয়ার। আর চোখে পেছন ফিরতেই কানে ফিসফিস করে শব্দ হলো, অঙ্কগুলো দেখা না, আমি একটাও পারছি না। গোটা 3 গার্ড অবশ্য এধারে ওধারে ছিলেন, তারা খুব কড়া এমন মনে হলো না। দুজন তো হাতে খোলা বই নিয়ে পায়চারি করছেন, ছাত্রদের দিকে নয়, তাদের নজর ওই বইয়ের পাতায়। আরেকজন একেবারে কোণার দিকে দাঁড়িয়ে আছেন। আমি যদি একপাশে একটু সরে বসি, আমার খাতা দেখে অঙ্কগুলো টুকে নিতে পশুপতির কোনোই অসুবিধা হবে না। সব টুকবার দরকার নেই, গোটা 4 অঙ্ক টুকে নিলেই যথেষ্ট, 5 নম্বর হয়ে যাবে। কিন্তু আমি নিজের শরীরটা দিয়ে খাতাটা আরো ঢেকে বসলাম, যাতে কোনো দিকে কোনো ফাঁক না থাকে। পশুপতি আমার কষা একটা অঙ্কও দেখতে না পায়। মনকে বোঝালাম দুর্নীতির প্রশ্রয় দেওয়া কিছুতেই উচিত নয়। এভাবে পশুপতিকে সাহায্য করা অন্যায়, ধরা পড়লে দুজনেরই সর্বনাশ। অবশ্য এসব নীতিকথার অন্তরালে আমার মনের হিংসাটাই প্রকট হয়ে উঠেছিল। পশুপতি আমার পেছনে, কাজেই ইতিহাসের দিন তার কাছ থেকে বিশেষ সাহায্য পাবো এমন ভরসা কম। তাছাড়া নিতান্ত বেখাপ্পা প্রশ্ন যদি না আসে, তাহলে ইতিহাসে কোনো রকমে আমি পাশ করে যেতে পারি। কিন্তু পশুপতির খোদক্তি শুনে মনে হচ্ছে একটা অঙ্ক সে পর্যন্ত ঠিক করতে পারেনি। আরো কয়েকবার চেয়ারটা নড়ে উঠল। পশুপতির করুণ অনুনয়ের সুর কানে এলো। আমি অনড় অচল। দেখলাম সময় শেষ হবার আধ ঘন্টা আগে পশুপতি অঙ্কের খাতা জমা দিয়ে টলতে টলতে বাইরে চলে গেল। পরের দিন ইতিহাস, আমার অগ্নি পরীক্ষার দিন। তাড়াতাড়ি খাওয়া শেষ করে ইতিহাসের বইগুলো নিয়ে বসলাম। দরকার হলে অনেক রাত অবধি পড়ব, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। কিন্তু যতই পড়তে লাগলাম মনে হলো বিশেষ সুবিধা করতে পারছি না। মোগল সম্রাটদের ছুচালো দাড়িগুলো যেন সর্বাঙ্গে ফুটতে লাগলো। আগে বাবর না আকবর কিছুতেই মনে করে উঠতে পারলাম না। দৃঢ় বিশ্বাস হয়ে গেল হর্ষবর্ধনের বাপের নাম গোবর্ধন। ফরাসিদের পীঠস্থান ফরাসডাঙ্গা পটলডাঙ্গার কাছে কিনা সেটা নিয়েও চিন্তিত হয়ে পড়লাম। আসল কথা, একই ইতিহাসের জ্ঞান খুব গভীর নয়, তার উপর আসন্ন বিপদের উত্তেজনা, সব মিলে যেটুকু এত কষ্ট করে এতদিন ধরে কণ্ঠস্থ করেছিলাম সব বেমালুম ওলটপালট করে দিল। সর্বনাশ! একেবারে মাথায় হাত দিয়ে বসলাম। হঠাৎ খুট করে শব্দ। দরজা দিকে চেয়েই চমকে উঠলাম। চৌকাঠের ওপর পশুপতি, সেই কপালে সিঁদুরের ফোঁটা, পকেট ভর্তি ফুল বেলপাতা। কিরে তুই? চলে এলাম, একটা গোপনীয় খবর আছে। গোপনীয় খবর? প্রশ্ন করতে গিয়ে মনে পড়ে গেল রাত 9টা বাজার সঙ্গে সঙ্গে উকিল বাবুদের গেট বন্ধ হয়ে যায়। বাইরে থেকে লোক ঢোকার কোনো উপায় নেই। তুই ঢুকলি কি করে? গেটের কাছে চাকর দাঁড়িয়েছিল একটা, তাকে তোর কথা বলতে গেট খুলে দিল। কথা বলতে বলতে পশুপতি এগিয়ে এসে আমার তক্তপোষের ওপর বসলো। আমার তো এই শহরে চেনা জানা কেউ নেই। আমি এখানে এক চায়ের দোকানের পিছনে চারপাই পেতে আশ্রয় নিয়েছি। একটু আগে সেখানে 2জন শিক্ষক এসেছিলেন। তাদের মধ্যে একজন সম্ভবত আমাদের ইতিহাসের প্রশ্নপত্র করেছেন। চায়ের দোকানে বসে তারা সেই বিষয়ে আলোচনা করছিলেন। আমি পার্টিশনের আড়াল থেকে বসে বসে শুনেছি। বলিস কি? আমি উত্তেজনায় আনন্দে টান হয়ে বসলাম। আমি প্রশ্নগুলো বলছি, তুই লিখে নে। তোর কথাই আগে মনে পড়ল। তাছাড়া তোকে এ বাড়িতে ঢুকতে দেখেছি, তোর রাস্তা না চিনি, তাই ছুটে আগে তোর কাছেই চলে এলাম। পশুপতির এত কথা আমার কানে গেল না। আমি কাগজ পেন্সিল নিয়ে একেবারে তৈরি। হাতে সময় কম,
প্রশ্নগুলো জানতে পারলে সারা রাত ধরে একবার চেষ্টা করব। লেখ, অশোকের রাজ্য প্রণালী, আকবর ও আওরঙ্গজেবের তুলনামূলক সমালোচনা, মোগল সাম্রাজ্যের পতনের কারণ, শিবাজির সাম্রাজ্য বিস্তারের কাহিনী, লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত। আমি একটাই শুনতে পেয়েছি। পশুপতি বলল। যথেষ্ট যথেষ্ট। উৎসাহে আমি চেঁচিয়ে উঠলাম, এই কটা ঠিকমতো লিখতে পারলেই হয়ে যাবে, পাশ করার ভাবনা গেল, হয়তো ভালো নম্বরও পেয়ে যেতে পারি। এতক্ষণ পরে পশুপতির জন্য আমার মায়া হলো। বেচারাকে কয়েকটা অঙ্ক দেখালেই হতো। ইতিহাসের প্রশ্ন জানতে পেরে ছুটে আগে তো আমার কাছেই এসেছে। জিজ্ঞাসা করলাম, অঙ্ক কেমন হলো? স্পষ্ট দেখতে পেলাম পশুপতির মুখে বিষণ্ণ একটা ছায়া নামলো, একটু যেন বিমর্ষ ভাব। অন্যদিকে চেয়ে বলল, ওই একরকম, যা হয়ে গিয়েছে তার কথা আর ভাবছি না। পিছন দিকে দেখলে নিজের বড় ক্ষতি হয়। আমি চলি, তুই পড়। পশুপতি বেরিয়ে গেল। প্রায় সারা রাতই পড়লাম। ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। উঠতে দেরি হয়ে গেল। কোনো রকমের স্নান সেরে দুটি মুখে দিয়ে ছুটতে ছুটতে হলে যখন গিয়ে পৌঁছালাম, তখন পরীক্ষা শুরু হতে আর মাত্র মিনিট 2-1। বেশ খুশি হয়েই প্রশ্নপত্রটা টেনে নিলাম। তারপর অনেকক্ষণ আর চোখের সামনে কিচ্ছু দেখতে পেলাম না। পুঞ্জীভূত ধোয়া, কখনো গাঢ় কখনো একটু তরল। সারা প্রশ্নপত্রে অশোকের নাম গন্ধ নেই। বাবর আর আকবরের তুলনার বদলে শাহজাহানের সৌন্দর্য প্রিয়তার প্রশ্ন রয়েছে। মোগল সাম্রাজ্যের পতনের কারণ নয়, মারাঠা সাম্রাজ্যের পতনের কারণ নির্ণয় করতে দেওয়া হয়েছে। শিবাজির জীবনী কোথাও নেই, তার পরিবর্তে হায়দার আলীর উত্থানের কাহিনী। চিরস্থায়ী বন্দোবস্ত নয়, রেগুলেটিং অ্যাক্ট। মোট কথা, পশুপতির বলা একটি প্রশ্নও আসেনি। কিছুক্ষণ পর গোটা প্রশ্নপত্রটাই চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। বুঝতে পারলাম দু চোখ জলে ভরে এসেছে। এমনই করেই বুঝি পশুপতি আমার ওপর প্রতিশোধ নিল। কিন্তু বিস্মিত হওয়ার আমার আরও একটু বাকি ছিল। ঘন্টা বাজতে কোনো রকমে খাতা জমা দিয়ে বাইরে চলে এলাম। একটু দাঁড়ালাম, যদি পশুপতির সঙ্গে দেখা হয়। পশুপতিকে দেখতে পেলাম না। রাজীব এসে সামনে দাঁড়ালো, আমাদের হেডমাস্টারের ছেলে। ব্যাপারটা শুনেছ? কি ব্যাপার? পশুপতি কাল পরীক্ষার হল থেকে বেরিয়ে রেলের তলায় মাথা দিয়েছে। সমস্ত শরীরটা কেঁপে উঠল। জড়ানো কণ্ঠে বললাম, কে বললে? বাবাকে খবর পাঠানো হয়েছিল। বাবা পশুপতির পিসিকে নিয়ে আজ সকালে এসে পৌঁছেছেন। বাবার কাছেই শুনলাম, কোমর থেকে একেবারে দুখণ্ড হয়ে গেছে। কটার সময় হয়েছে এটা? আখন্দপুর এক্সপ্রেস এখান দিয়ে 6:30 যায়, সেই সময়। কিন্তু ও যে... কথাটা বলতে গিয়েই থেমে গেলাম। যে পশুপতি 6:30 শেষ হয়ে গিয়েছে, সে রাত 9:30 বহাল তবিয়াতে আমার ঘরে গিয়ে আমাকে ইতিহাসের একগাদা প্রশ্ন বলে এসেছে, এমন আজগুবি কথা কেউ বিশ্বাস করবে না, বরং আমাকেই মাতাল সাব্যস্ত করবে। মাথা নিচু করে আস্তে আস্তে সরে এলাম। শেষ মুহূর্তে হলে ঢুকেছিলাম। সারাক্ষণ উত্তেজিত অবস্থা। কাছেই পিছনের সিটে পশুপতি এসেছে কিনা সেটা আদৌ লক্ষ্য করিনি। কিন্তু একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারলাম না, মৃত্যুর পরেও কি পরলোকগত আত্মার বিদ্বেষ প্রতিহিংসার প্রবৃত্তি থাকে? তা যদি নাই থাকবে, তবে পশুপতি ওভাবে প্রতিশোধ নিতে কেন আবার আমার কাছে এসে দাঁড়াবে? এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।